নমস্কার, নিউজ ওয়াচের পর্দায় সকলকে স্বাগত। যে পর্দাফাশ অনুষ্ঠান নিয়ে এসেছি সেখানে প্রথমেই যে বিশ্লেষণ করব, সেখানে আপনারা সকলেই জানেন যে নেপালের সরকার পড়ে গিয়েছে। নেপালের প্রধানমন্ত্রী তিনি ইস্তফা দিয়েছেন। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তার স্ত্রীকে খুন করা হয়েছে, উপপ্রধানমন্ত্রীকে রাস্তায় ফেলে মারা হয়েছে এবং একাধিক ঘটনা ঘটেছে যা নেপালের মাটিতে ঘটেছে। সেটা আদতে বাংলাদেশে কয়েক বছর আগে দেখা গিয়েছিল এবং তার আগে শ্রীলঙ্কায় দেখা গিয়েছিল। বিগত 4 বছরের মধ্যে একেবারে 3টি দেশের পটভূমি পরিবর্তন হয়। 3টি দেশে এইভাবে একেবারে ক্ষুব্ধ জনতা তাদের সরকার ফেলে দেয়। নেপালে সুপ্রিম কোর্ট পর্যন্ত ধ্বংস করা হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের নিজেদের কবজায় নিয়েছে ক্ষুব্ধ জনতারা। প্রধানমন্ত্রীর দপ্তরে গেছে এবং সংসদ ভবন তাদের কবজায় রয়েছে। এই সমস্ত ভাবে কিন্তু একেবারে একটা বড় আকারের একটা বিক্ষোভ, বড় আকারের একটা আন্দোলন গড়ে উঠেছে নেপালে, যেখানে কোনো পদাধিকারী কেউ ছাড় পাচ্ছে না। এই পর্যায়ে নেপালে কিন্তু এই মুহূর্তে শুধু একটাই জিনিস দেখা যাচ্ছে, ক্ষোভ আর বিক্ষোভ, আগুন আর আগুন। এই পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু একদিনে হঠাৎ করে নয়। এই পরিস্থিতি যদি আমরা বাংলাদেশের কথা বলি, যদি আমরা বলে থাকি যে শ্রীলঙ্কার কথা, এখন যদি আমরা বলে থাকি যে নেপালের কথা, এই সমস্ত জায়গায় হঠাৎ করে এই জিনিসগুলো তৈরি হচ্ছে কেন? কোন জায়গায় সমস্যা হচ্ছে? কোন জায়গা থেকে এই জিনিসগুলো তৈরি হচ্ছে? এর পিছনে যেতে হবে। নেপালে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, একেবারে কড়াভাবে একেবারে কড়া পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। দেশজোড়া বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। গণবিদ্রোহের দাবি মেনে নিয়েছেন তিনি। সেনাবাহিনীর তরফেও তাকে পদত্যাগের অনুরোধ করা হয়েছিল। সূত্রের খবর, নেপালের সেনা প্রধান অশোক রাজ সিংদেল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তাকে ইস্তফা দেওয়ার জন্য অনুরোধ করেন। এরপর সেনাবাহিনীর কাছে নিরাপত্তার নিশ্চয়তা চান ওলি, তারপরেই পদত্যাগ করেন। রাষ্ট্রপতির উদ্দেশ্যে লেখা পদত্যাগপত্রে ওলি কি লিখেছেন? ওলি লিখেছেন, নেপালের সংবিধান অনুযায়ী আমাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল। দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে সমস্যা সমাধানের উপায় খুঁজতে রাজনৈতিকভাবে সমাধান করতে আমি পদত্যাগ করছি। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পরেল ওলির ইস্তফাপত্র গ্রহণ করেছেন। ওলির পাশাপাশি তার মন্ত্রিসভার সদস্যরাও বিক্ষোভের মুখে পড়েছেন। মন্ত্রীদের অনেকের বাড়ি আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরানো হয়েছে। সূত্রের খবর, দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি। তার গন্তব্য হতে পারে সংযুক্ত আরব আমিরশাহী, দুবাই। তবে এখনো সে বিষয়ে একেবারে পাকাপাকি কিছু বলা যাচ্ছে না। যদিও যে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, বিক্ষোভের মুখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন ওলি। মঙ্গলবার সকালেই তিনি জানিয়েছিলেন সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক করবেন। কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায়, উদ্ভূত সমস্যা সমাধানের পথ কি, তা নিয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে তিনি আলোচনায় বসবেন বলে জানিয়েছিলেন। কিন্তু পরিস্থিতির চাপে তার আগেই পদত্যাগ করতে হলো ওলিকে। সম্প্রতি সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার, এই ওলির সরকার। তা ঘিরেই বিতর্কের সূত্রপাত হয়। দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দেয় ওলির এই সিদ্ধান্ত। প্রতিবাদে পথে নেমে দেশের ছাত্র যুবরা তাদের বিক্ষোভ সোমবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানীর কাঠমান্ডুতে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালায়, তাতে মৃত্যু হয় অন্তত 19 জন বিক্ষোভকারীর। এরপর বিক্ষোভের ঝাঁজ আরো তীব্রতর হয়। চাপে পড়ে রাতেই নেপাল সরকারের সমাজ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিবৃতি জারি করেছিল নেপাল সরকার, কিন্তু তাতে ছিঁড়ে ভেজেনি। মঙ্গলবার সকাল থেকে ওলির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে যাচ্ছিল, ফলে চাপের মুখে নতি স্বীকার করতে হলো ওলিকে। দেশ ছাড়ার জন্য নেপালের ত্রিভুবন বিমানবন্দর ব্যবহার করতে পারেনি ওলি। ইতিমধ্যে এই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে সমস্ত উড়ান।
সেনাবাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার ওলি এবং নেপালের অন্য মন্ত্রীদের নিরাপদে সরানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। ত্রিভুবন বিমানবন্দরে 300-এরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে। নেপালের পরিস্থিতির নজর রেখেছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে তা জানানো হয়েছে ভারত থেকে। নেপালের বসবাসকারী ভারতীয়দের সাবধানে যাতে থাকতে এবং কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। এইভাবে একটা যে পরিস্থিতি জারি হয়েছে নেপালে, গোটা নেপাল জুড়ে, সেই নেপালে কিন্তু একটা কড়া পরিস্থিতি, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, যেটা বলছিলাম আপনাদের, যে পরপর কেন এইভাবে বিভিন্ন সরকারের পতন হয়ে যাচ্ছে। আমরা দেখেছিলাম শ্রীলঙ্কায় হয়েছিল, আমরা দেখেছিলাম বাংলাদেশে হয়, শেখ হাসিনাকে ছেড়ে চলে আসতে হয়, এবার দেখছি আমরা নেপালে। ঠিক আমরা যে দেখছি সেটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা বিষয় ভারতবর্ষের কাছে অবশ্যই একটা চিন্তার বিষয়। তার কারণ হচ্ছে এরা কিন্তু ভারতের প্রতিবেশী দেশ ছিল। ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশ রয়েছে। চীন স্ট্রং বলে চীনের কিছু হয়নি, ভারত স্ট্রং বলে ভারতের কিছু হয়নি। যারা একটু দুর্বল রাষ্ট্র হচ্ছে, যারা একটু দুর্বল দেশ হচ্ছে, তাদের ওপরে এইভাবে গণ আন্দোলন করিয়ে একটা ম্যান্ডেট সরকারকে ফেলে দেওয়া হচ্ছে। ম্যান্ডেট সরকার শুধু নয়, একটা সুপ্রিম কোর্ট কি করেছে, সেই সুপ্রিম কোর্টকে পর্যন্ত ভাঙা হচ্ছে। এইভাবে নেপালে যে অরাজকতা চলছে, এটা কোনোভাবেই সেটা আইনের পক্ষে নয়, বা আইন তাকে সম্মতি দেয় না। কিন্তু এই পরিস্থিতি তো একদিনে তৈরি হয়নি। এই পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। এই অনেক কারণগুলোর মধ্যে মূল যে কারণ আপনাদেরকে বলার চেষ্টা করছি, সেই কারণটা হলো সামাজিক মাধ্যম। এই সামাজিক মাধ্যমের মধ্যে অনেক কিছুই পড়ে। সামাজিক মাধ্যমের মধ্যে পড়ছে আপনার ফেসবুক, পড়ছে আপনার ইউটিউব, পড়ছে আপনার টুইটার, পড়ছে আপনার ইনস্টাগ্রাম, পড়ছে আপনার টেলিগ্রাম, এছাড়াও না জানি আরো কত কি রয়েছে এই সমাজের যে আপনার সঙ্গে আমার মেলবন্ধন তৈরি করেছে, আপনার সঙ্গে আমার সংযোগ তৈরি করেছে এই ফেসবুক, এই ইউটিউব। একটা বিদেশে কোনো কিছু যদি হয়, সেটা নিমেষের মধ্যে এক নিমেষে আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টিকে। আপনাদের যে ছবি দেখাচ্ছে অগ্নিগর্ভ হয়ে উঠেছে, সেখানে প্রাক্তন যে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী, তাকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে খুন করে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু ঘটছে কিন্তু এখন নেপাল জুড়ে। সুতরাং নেপালে এখন যে ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে, তার পিছনে শুধু এবং শুধুমাত্র সামাজিক মাধ্যম। এই সামাজিক মাধ্যম বন্ধ করে দেওয়ার ফলেই কিন্তু একটা ক্ষোভের আঁচ শুরু হয়ে যায় এলাকা জুড়ে, এবং ক্ষোভের আঁচ শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু সেই ক্ষোভ আর দমন করতে পারল না অলি সরকারকে অবশেষে পদত্যাগ করতে হলো। তফাৎটা শুধু পতাকার রং আর স্লোগান, বাকিটা শুধুই মিল। জনতার স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, শাসকের প্রাথমিক অনমনীয়তা আর দমন পীড়নে শেষ পর্যন্ত প্রবল জনবিক্ষোভের জেরে পতন এবং পলায়ন হলো অলির সরকারের। কলম্বো ঢাকার পরে এবার কাঠমান্ডুতে দেখালো সেই একই ভয়ানক ছবি। 4 বছরের মধ্যে ভারতের 3 প্রতিবেশী দেশ, আপনাদের দেখবেন একদিকে শ্রীলঙ্কা একদম ভারতের গায়ে রয়েছে, বাংলাদেশ ভারতের একদম গায়ে রয়েছে, নেপাল ভারতের একদম গায়ে রয়েছে। এই 3 প্রতিবেশী দেশে একেবারে ধ্বংসলীলা চলল। গণ আন্দোলনের জেরে ম্যান্ডেট সরকার ক্ষমতা হারালো। 2022 সালে জুলাই মাসে আর্থিক মন্দায় ধ্বস্ত শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনতার নিশানা হয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং তৎকালীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে। অর্থাৎ সরকারি বাসভবন দখল করে নিয়েছিল বিদ্রোহী জনতা। আপনাদের সেই ছবি দেখানো হয়েছিল নিউজ ওয়াচের পর্দায়, শ্রীলঙ্কার সেই ছবি, সেই ক্ষুব্ধ জনতার ছবি 2022 সালে, যেখানে পালঙ্কের উপরে উঠে পড়েছিল রাষ্ট্রপতি ভবনে ঢুকে রাষ্ট্রপতির পালঙ্কে ঢুকে দেখা যাচ্ছে হাঁস মুরগি নিয়ে খেলা যাচ্ছে, সুইমিং পুলে দেখা যাচ্ছে সাধারণ মানুষ যে যা পারছে তুলে আনছে বাড়িতে। এমন ছবি আমরা অনেক দেখিয়েছিলাম সেই শ্রীলঙ্কার।
2024 সালে সম্প্রতি আমরা দেখলাম যে শেখ হাসিনা তাকে চলে আসতে হলো বাংলাদেশ ছেড়ে ভারতে। 2024 সালে জুলাই মাসে বাংলাদেশের কোটা সংস্কার বিরোধী আন্দোলন রূপ নিয়েছিল ভয়াবহ। 1.5 দশকের শাসক দল আওয়ামী লীগের বিরুদ্ধে হিংসাত্মক বিক্ষোভ শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পরে তার সরকারি গণভবন ধ্বংসলীলা চালানো হয়েছিল। ঘটনার চক্রে মঙ্গলবার নেপালি ছাত্র যুবাদের রোষে আছড়ে পড়ছে সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল, অর্থাৎ যে কমিউনিস্ট সরকার, সেই সরকারের উপরে এতটাই ক্ষোভ দেখা দিয়েছে যে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে কমিউনিস্টদের একটি যে পতাকা রয়েছে, লাল পতাকা, সেই পতাকা পর্যন্ত টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়া হচ্ছে, পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে। ক্ষোভ কোন জায়গায় পৌঁছেছে ভাবুন। এবং তার সহযোগী নেপালি কংগ্রেসের সদর দপ্তরে রেহাই পাননি সরকারের মন্ত্রীরাও। কারা ও বাসভবন আগুন জ্বলছে, কাউকে রেহাই, কাউকে রাস্তায় ফেলে পিটিয়েছে জনতা। গোতাবায়া এবং হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন। অলির পদত্যাগ করলেও তার অবস্থান এখনো পর্যন্ত জানা যায়নি। নেপালি সংবাদ মাধ্যমের একাংশ জানাচ্ছে তিনি দুবাই চলে যেতে পারেন, কিন্তু দেশে থাকলে তার নিরাপত্তা নিয়ে সংশয় তো অবশ্যই রয়েছে। বস্তুত তিনি দেশেই গণরোষের ধাঁচ হুবহু এক, অর্থাৎ শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং এবার নেপাল, তিন দেশে যে সরকার পড়ল, সরকারকে ফেলে দেওয়া হলো জনরোষের মাধ্যমে নামে, সেই জনরোষ একেবারে ধরনটা এক। আর এই সামাজিক মাধ্যম কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা, আমার আপনার নিজের দেশের নয়। এই সমস্ত সামাজিক মাধ্যম বিশেষ করে আমেরিকায় তাদের কন্ট্রোলিং হচ্ছে, সেই লন্ডনে কন্ট্রোলিং হচ্ছে, বিভিন্ন দেশে কন্ট্রোলিং হচ্ছে, কিন্তু সেই সমস্ত দেশে কোনো রকম কোনো বিক্ষোভ কোনো কিছু হচ্ছে না। সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সোমবার থেকেই বিক্ষোভ বিদ্রোহ শুরু করেছিল নেপালের যুবারা। ওই বিক্ষোভে 19 জন বিক্ষুব্ধের মৃত্যু হয়। শেষে ছাত্র যুবদের আন্দোলনের মুখে সোমবার রাতেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় নেপাল সরকার, কিন্তু এর পরেও বিদ্রোহ থামেনি। মঙ্গলবার সকাল থেকে কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে বিদ্রোহ আরো জোরালো হয়। একের পর এক নেতা মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করতে থাকে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভের মুখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন ওলি। মঙ্গলবার সকালেই তিনি জানিয়েছিলেন সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক করবেন। কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায়, উদ্বুদ্ধ সমস্যা সমাধানের পথ কি, তা নিয়ে বিভিন্ন দলের নেতৃত্বের সঙ্গে তিনি আলোচনায় বসবেন বলে জানিয়েছিলেন, কিন্তু পরিস্থিতির চাপে তার আগেই তাকে পদত্যাগ করতে হয়। সম্প্রতি সমাজ মাধ্যমের নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার, তা ঘিরেই বিতর্কের সূত্রপাত। দীর্ঘদিনের পঞ্জীবিত বিক্ষোভ ক্ষোভে আগুনে ঘৃতাহুতি দেয় ওলির এই সিদ্ধান্ত। প্রতিবাদে পথে নেমে দেশের ছাত্র যুবরা তাদের বিক্ষোভে সোমবার অগ্নিগর্ভ হয় রাজধানী কাঠমান্ডু। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালায়, তাতে মৃত্যু হয় অন্তত 19 জন বিক্ষোভকারীর। এরপরে বিক্ষোভের আরো কড়া ঝাঁজ তৈরি হয়। চাপে পড়ে রাতেই নেপাল সরকার সংবাদ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিবৃতি জারি করেছিল, কিন্তু তাতে চিড়ে ভেজেনি। মঙ্গলবার সকাল থেকে ওলির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ফলে চাপের মুখে নতি স্বীকার করতে হলো ওলিকে। গোতাবায়া পতনের 25 মাস পর গণবিক্ষোভে গদি হারিয়েছিলেন হাসিনা। তার মাত্র 13 মাসের মাথাতেই কুর্সি গেল চীন ঘনিষ্ঠ ওলির। সুতরাং এইভাবে একের পর একটা দেশ, সেই দেশে অনেক হয়েছিল, সেই দেশে যেমন শ্রীলঙ্কা হয়েছিল, যেমন আপনার বাংলাদেশ হয়েছিল, এবার নেপাল। এবং প্রাক্তন প্রধানমন্ত্রী তার স্ত্রীকে রাস্তায় ফেলে, তার স্ত্রীকে প্রাক্তন প্রধানমন্ত্রী
যে উপপ্রধানমন্ত্রীর পর প্রাক্তন প্রধানমন্ত্রী তাকেও রাস্তায় ফেলে মারধর করা হয়। অশান্ত নেপালে এবার উত্তেজিত জনতার হাতে মার খেলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ বাহাদুর দেউবা এবং তার স্ত্রী আরজু রানা দেউবা। আরজু বর্তমানে নেপাল সরকারের বিদেশ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। মঙ্গলবার দুপুরে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওয় দুজনকেই রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া 40 সেকেন্ডের এই ভিডিওয় দেখা যাচ্ছে একটি ভবনে আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে ওই ভবন থেকে। ভবনের প্রাঙ্গণে প্রচুর মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে প্রাক্তন মন্ত্রী এবং তার স্ত্রীকে। দেউবার পোশাকে রক্তের ছোপ দেখা গিয়েছে। তাদের ধরাধরি করে নিয়ে যাচ্ছেন কয়েকজন ব্যক্তি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলি দাবি করা হচ্ছে উত্তেজিত জনতার হাতে মার খেয়েছেন ওই দম্পতি। সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সোমবার থেকে বিক্ষোভ শুরু করেন নেপালের তরুণরা। ওই বিক্ষোভে 19 জন বিক্ষুব্ধের মৃত্যু হয়। শেষে ছাত্র যুবদের আন্দোলনের মুখে সোমবার রাতেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় নেপাল সরকার। কিন্তু এরপরেও বিদ্রোহ থামেনি এবং প্রধানমন্ত্রী ওলি ইস্তফা দিয়ে দিয়েছিলেন। মঙ্গলবার সকালে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পডেলের বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। অপর প্রাক্তন প্রধানমন্ত্রী তথা সিপিএন নেতা প্রচণ্ডের বাসভবনেও আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এছাড়াও সদ্য ইস্তফা দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এবং টেলিযোগাযোগ মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের বাসভবনে আগুন ধরানো হয়েছে। অগ্নিসংযোগের করা হয়েছে নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ বাহাদুর দেউবার বাড়িতে, নেপালি কংগ্রেসের সদর দপ্তরে। এছাড়া ইউএমএল নেতা মহেশ বাস নেতা নেপালি কংগ্রেস নেতা গগন থাপার বাড়িতে আগুন ধরানো হয়েছে। নেপালের পার্লামেন্ট ভবন এবং সুপ্রিম কোর্টেও তাণ্ডব চলেছে। সুতরাং একটু আগে যে কথা আপনাদের সামনে আমি তুলে ধরছিলাম যে একদিনের কিন্তু এই খেলা নয়, একদিনে কিন্তু এই জিনিসটা তৈরি হয়নি। শুধু নেপাল কেন, তো এই ফেসবুক তো নিষেধ করেছে আর অন্যান্য দেশ। শুধু নেপাল নয়, এই ফেসবুক যেটা বর্তমানে এখন খারাপ সিচুয়েশন দাঁড়াচ্ছে, যেটা মাধ্যমে একটা খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের যেমন ভালো দিক আছে খারাপ দিকও রয়েছে অবশ্যই। ফেসবুকের ভালো গুণ কি নেই? নিশ্চিতভাবে আছে। এবং ফেসবুকের খারাপ গুণগুলোই বা কি নিশ্চিতভাবে আপনাদের সামনে সেটা নজরে আসছে। সমাজ মাধ্যম নিষিদ্ধ করার পর থেকে বিক্ষোভ শুরু হয়েছিল নেপালে, যে বিক্ষোভের চাপে মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হয়েছে সে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গণবিদ্রোহে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ভারতের উত্তরের এই পড়শি দেশ। কিন্তু নেপাল তো প্রথম নয়, নেপাল প্রথম নয়। এর আগেও নানান দেশে ফেসবুক, এক্সের মতো সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কোথাও কোথাও সেই নিষেধাজ্ঞা রয়ে গিয়েছে। যেমন হচ্ছে মায়ানমারে 2021 সালে মায়ানমার সেনা শাসন জারি হয়েছিল। ক্ষমতা দখলের পর জনগণের জন্য ফেসবুক ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছিল সে দেশের সেনা। তাদের যুক্তি ছিল ভুয়ো খবর ছড়ানো আটকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এই নিষেধাজ্ঞা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের উপর জারি করা হয়। এই মুহূর্তে মায়ানমারে সমাজ মাধ্যম পুরোপুরিভাবে নিষিদ্ধ হলেও তা ব্যবহার একাধিক বিধিনিষেধ রয়েছে। শুধু মায়ানমার নয়, ইরানেও হয়েছে। 2009 সালে প্রেসিডেন্ট মেহমুদ আহমেদিনেজাদের বিরুদ্ধে দেশ জোড়া প্রতিবাদের মুখে ইরান সরকার ফেসবুক এবং তৎকালীন টুইটার নিষিদ্ধ করা হয়েছিল। তারপর থেকে সে দেশের মানুষ প্রতিবাদের নামে, সে দেশের প্রতিবাদের মাধ্যমে হিসেবে ইনস্টাগ্রাম ব্যবহার করেছিল। 2022 সালে তা বন্ধ করে দেওয়া হয়। এখন ইরানে এই সমাজ মাধ্যম প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ। এরপর চীন, ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম বিভিন্ন সময় চীনে নিষিদ্ধ করা হয়েছে। 2009 সালে দেশের সরকার ফেসবুক নিষিদ্ধ করেছিল।
তার কিছুদিন পরে সেটা আবার চালু করা, তার কিছুদিন পরে প্রথমে ফেসবুক করা হয়েছিল, তারপরে এক্স হ্যান্ডেল করা হলো। 2014 সালে ইনস্টাগ্রামও বন্ধ করে দেওয়া হলো বেজিংয়ে। তবে চীনের নাগরিকদের ব্যবহারের জন্য সরকার আলাদা করে বিশেষ সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম তৈরি করেছে। ইউটিউবও চীনে নিষিদ্ধ। ভাবতে পারছেন, চীনে ইউটিউব পর্যন্ত ব্যবহার করা হচ্ছে না। যে সমাজ মাধ্যমগুলো আমেরিকা থেকে কন্ট্রোল করা হচ্ছে, যে সমাজ মাধ্যমগুলো আমাদের দেশের অতটাও বন্ধু নয়, যাকে আমেরিকাকে আমরা ভাবতাম, সেই দেশের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যে সমাজ মাধ্যম, সেই সমাজ মাধ্যম ব্যবহার করলে এমনই তো পরিস্থিতি তৈরি হবে। আজ তেমনই হচ্ছে। তার জন্যে চীন কিন্তু অটোমেটিক আগে থেকেই সাবধান হয়ে গেছে। প্রথমে ফেসবুক করে দিল 2009 সালে, তারপর 2012 সালে করা হলো এক্স হ্যান্ডেল, তারপর ইনস্টাগ্রাম করা হলো, এমনকি ইউটিউবও নিষেধ করে দেওয়া হলো। তাহলে তারা ব্যবহার করছে কি? হ্যাঁ, তাদের জন্য সরকার, চীনের সরকার বিকল্প রাস্তা করেছে। সেখানে তারা নিজেরাই সমাজ মাধ্যম তৈরি করে দিয়েছে দেশে, যাতে তারা নিজেরা ভালো মন্দ বিচার করে সেটাকে ব্যবহার করতে পারে। এরপরে উত্তর কোরিয়াতেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মতো কোনো সমাজ মাধ্যমে উত্তর কোরিয়ায় ব্যবহার করা হয় না। আপনাদের হয়তো জানা নেই সেগুলো। উত্তর কোরিয়ায় ইউটিউব, ফেসবুক, টুইটার এসব কিছুই ব্যবহার করা হয় না। সেখানকার প্রশাসক কিম জং উন প্রথম থেকেই সেসব নিষিদ্ধ করে দিয়েছেন। সিরিয়া 2011 সালে সিরিয়ার সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম সিরিয়ায় নিষিদ্ধ। রাশিয়ায় ফেসবুক, ইনস্টাগ্রাম রাশিয়ায় পুরোপুরি নিষিদ্ধ। ইউটিউব, এক্স বিধিনিষেধ রয়েছে। এছাড়া ব্রাজিল 2024 সালে আগস্ট থেকে এক্স, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, তাইওয়ানের সরকারি কাজে ব্যবহার ডাইভার্সের টিকটক নিষিদ্ধ। ভারতে 2020 সালে সম্পূর্ণভাবে টিকটক নিষিদ্ধ করা হয়েছে, যেটা কোভিডের পরে। সুতরাং এইসবের পরেও কিন্তু আমাদের কিন্তু ঘুম ভাঙছে না। আমরা তো সমাজ মাধ্যম ব্যবহার করব, সেই সমাজ মাধ্যম যদি না আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের রাতে ঘুম হবে না। আর রাতে ঘুম যদি না হয়, তাহলে শরীর তো অসুস্থ হবে। কেন আমাদের নাওয়া খাওয়া ছেড়ে আজকাল কিন্তু যে ডেটা, অর্থাৎ যে আটা ময়দার দরকার নেই, কিন্তু ডাটার দরকার আছে। আটার দরকার নেই, ডাটার প্রয়োজন আছে। ডাটা না হলে মোবাইল চলবে না, সমাজ মাধ্যম চলবে না, আপনার ফোনে ইউটিউবটা চলবে না, আপনার ফোনে ফেসবুকটা চলবে না। সুতরাং ভারতের কাছে এবারে একটা কড়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারতের কাছে এই 3 দেশ ধ্বংসের পর একটা কড়া শিক্ষা হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদী সরকারের, যেখানে এই ভারতে ইউটিউব ব্যবহার হচ্ছে, ফেসবুক ব্যবহার হচ্ছে, টুইটার ব্যবহার হচ্ছে, ইনস্টাগ্রাম ব্যবহার হচ্ছে, এক্স হ্যান্ডেল ব্যবহার হচ্ছে। সুতরাং এই মাধ্যমগুলির মাধ্যমে আপনি দেখুন কাণ্ডজ্ঞানহীনভাবে কাজ করে এই সমস্ত সংবাদ মাধ্যম, এই সমস্ত সমাজ মাধ্যম। আপনি একটা নোংরা ভিডিও ছাড়ছেন, আপনি চাইছেন না সেই নোংরা ভিডিও দেখতে, কিন্তু আপনি যখন সেখানে দেখছেন বিভিন্ন জিনিস, দেখতে দেখতে একটা নোংরা জিনিস নোংরা ভিডিও অতি সহজে চলে আসছে। অনেক সময় তো ইউটিউব বলে তারা নাকি ওইগুলো নিষিদ্ধ করে দেয়, কিন্তু একটা হিংসা ছড়ানোর ক্ষেত্রে বেশ কিছু ছবি যথেষ্ট। কোনো কিছু যাচাই করার আগেই বলে দেওয়া হলো অমুক জায়গায় অমুককে ধরে মারছে, একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হলো। সেটার জন্য দায়ী কে? এই সমাজ মাধ্যম। সেটার জন্য দায়ী কে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে আজকাল এখানের ছবি ওখানে পাঠানো হচ্ছে। ফেসবুকের মাধ্যমে এক জায়গার খবর অন্য জায়গায় সহজে চলে যাচ্ছে। ইউটিউবের মাধ্যমে একইভাবে কাজ করছে। সুতরাং এদের কাজ হচ্ছে প্রচার করা, এদের কাজ হচ্ছে গ্রাহক বাড়ানো। আর এত একটা লোভনীয় কাজ,
এত একটা লোভনীয় ব্যবসা, সেটাকে বন্ধ করবে কি? বন্ধ করার জন্য স্থানীয় সরকারকে কড়া হাতে দমন করতে হবে। আপনার কাছে নিমেষেই ফেসবুক খুলুন বা ইউটিউব খুলুন, সহজেই কিন্তু একটা নোংরা ভিডিও চলে আসছে, সহজে কিন্তু একটা নোংরা জিনিস আপনি দেখতে পাচ্ছেন। এটার জন্যে একেবারে কিন্তু আপনাকে কোনোভাবে কোনো 18+ কি সেটা আপনাকে টিক করতে হচ্ছে না। অনেক ভিডিওই থাকে 18+ হলে এই ভিডিও দেখবেন। তখন ইউটিউব অনেক সময় করে থাকে এটা, যে 18+ আপনি কি, তাহলে আপনি এই ভিডিওতে ক্লিক করুন তবে দেখতে পারবেন। কিন্তু ফেসবুকে সেটার কোনো নিষেধাজ্ঞা নেই। ফেসবুকে খুললে চলছে। কখনো কখনো অবাক হয়ে যায় আমরা, ফেসবুক খুললে পর্ন সাইট চলে আসছে, পর্ন মুভি চলে আসছে। হচ্ছেটা কি? তাহলে এই সমস্ত যদি নিষেধাজ্ঞা যদি না থাকে, এই সমাজ মাধ্যমে জিনিসটা ঘটেছে কি ঘটেনি, সরকারের বিরুদ্ধে একটা উস্কে দেওয়া হতে পারে, সেই সরকারকে ফেলে দেওয়া হতে পারে। এর দায় সেই সমাজ মাধ্যম তো নেবে না। যে দেশে তার মাথা রয়েছে সমাজ মাধ্যমে, তারা তো নেবে না। নিতে হবে, ভুগতে হচ্ছে কিন্তু নিজের দেশকেই। অর্থাৎ যেখানে ধ্বংস চলছে আর যার উপর চালানো হচ্ছে, এই দুজনেই কিন্তু একটি দেশের লোক। সেই নিজেদের দেশের মধ্যেই, তাদের নিজেদের মধ্যে ঝগড়া গন্ডগোল করলে একটা দেশ বা একটা যে কোনো ক্ষেত্র, একটা যে কোনো অর্গানাইজেশন নিজেদের মধ্যে যদি ঝামেলায় জড়িয়ে থাকে, একটা পরিবার নিজেদের মধ্যে যদি ঝামেলায় লিপ্ত থাকে, মারপিট ঝগড়ায় লিপ্ত থাকে, সেই পরিবার ভালো থাকতে পারে না, সেই পরিবার উন্নয়ন করতে পারে না। একটা রাজ্য নিজেদের মধ্যে কামড়াকামড়ি লেগে থাকলে সেখানে সেই রাজ্যের উন্নয়ন হয় না। একটা দেশ নিজেদের মধ্যে লড়াই লেগে থাকলে সেই দেশের উন্নয়ন হয় না। আর কখনো কখনো তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেশ বিরোধী কথা বলে দিচ্ছে, কখনো কখনো রাহুল গান্ধী তো দেশ বিরোধী কথা বলে দিচ্ছেন, আর সেইগুলো একেবারে তুফানের গতিতে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছে। একটা উস্কানিমূলক মন্তব্য ভাবতে পারেন, সেটাকে ব্যান করা হচ্ছে না। সমাজ মাধ্যম যারা ব্যবসা করছেন তাদের তো একটা দায়িত্ব রয়েছে, কিন্তু তারা সেই দায়িত্ব কোনোটাই তারা গ্রহণ করছে না। তারা সেইটাকে মজা নিচ্ছে। সেই ভিডিওটাকে, যে ভিডিও হিংসা ছড়াতে পারে, যে ভিডিও একটা জিনিসকে ধ্বংসলীলায় পরিণত করতে পারে, সেই ভিডিও সমানভাবে আপনার কাছে স্পন্সর করা হচ্ছে। আপনি ফেসবুক খুলুন, ইউটিউব খুলুন, আপনার কাছে সেটাকে আগে সেই ছবি চলে আসছে কি না 20M ফলোয়ার, 50M ফলোয়ার ভিউয়ার দেখেছে। হচ্ছেটা কি? এই সবগুলোতে কি লাগাম লাগানো সম্ভব হবে ভারতে? আর না লাগানো হলে আগের মতো যে আমরা 3টে দেশকে দেখেছি, পরের বার কোন দেশ হতে চলেছে সেটা আমাদের অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে ভারত সরকারের কাছে এটা একটা বড় শিক্ষণীয় হয়ে দাঁড়িয়েছে যে সমাজ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ রেখা টানতে হবে। যে সমাজ মাধ্যম বিষ ছড়াচ্ছে, সেই সমাজ মাধ্যম কিছু কিছু জিনিস, হ্যাঁ চলুক, প্রত্যেকটা জিনিস চলুক, না ইউটিউব আমরা ছাড়বো, না ফেসবুক আমরা ছাড়বো, না টুইটার আমরা ছাড়বো, না ইনস্টাগ্রাম আমরা ছাড়বো, কিন্তু এই অফেন্ডেড ভিডিওগুলো, অফেন্ডেড পিকচারগুলো, অফেন্ডেড তথ্যগুলো, সেগুলোকে দূরে রাখা হোক। ইচ্ছাকৃতভাবে কেউ ছড়াচ্ছে, তার জন্য কোনো তো প্রমাণ লাগছে না, সেখানে 2-4 লাইন লিখে দেওয়া হচ্ছে, একটা পুরানো ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে, সেটাকে ভাইরাল হচ্ছে, শেয়ার হচ্ছে, সেটার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা কড়াভাবে নেওয়া যাচ্ছে না। কেন? তার দপ্তর বিদেশে বলে, এখানে তার দপ্তর নয় বলে সেই দপ্তরেরও কান টানা যাচ্ছে না। কিছু আইন সেই কড়াকড়িভাবে হয়নি এখনো পর্যন্ত। সুতরাং
আমি বলতে পারবো না যে আগামী দিনে টার্গেট কোন দেশ, কিন্তু এটা কিন্তু খুব একটা খুব বড় শিক্ষণীয় বিষয়, খুব বড় শিক্ষণীয় বিষয় এটা ভারতের কাছে, খুব বড় শিক্ষণীয় বিষয় এটা মোদির কাছে, খুব বড় শিক্ষণীয় বিষয় এটা আমাদের সাধারণ মানুষের কর্তব্য, এটা সাধারণ মানুষের কর্তব্য যে এই বিষয়টাকে নজরআন্দাজ করা, এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া। পরপর যে ছবি দেখছেন আপনারা, প্রথমে শ্রীলঙ্কায় হয়েছিল 1 নম্বরে যে ছবি উপরে, তারপরে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার ছবি, বাংলাদেশে অভ্যুত্থান হয়েছিল, বাংলাদেশে পতন হয়েছিল যে হাসিনা সরকারে, এবং তারপর অবশেষে এখন দেখা যাচ্ছে যে নেপালের প্রধানমন্ত্রীও, তাকেও চলে যেতে হলো এইভাবে। আমি বলতে চাইছি যে দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ চলবে, কিন্তু গায়ের জোরে সরকার ফেলে দেওয়া, সরকারকে পদত্যাগ করতে বাধ্য করানো, এটাও কোনোভাবে যুক্তিসই বা যুক্তিসঙ্গত নয়। এটা কিভাবে যুক্তিসঙ্গত হতে পারে? ভারতের বিভিন্ন স্থলে আমরা অনেক কিছুই দেখি যেখানে এবারে আমরা যেমন যেটা বলছিলাম যে সমাজ মাধ্যমকে নিজেদের একটা প্রিয় বন্ধু হিসেবে ব্যবহার করে নিয়েছি, তেমন আমরা কোনো কিছু যে ভিডিও আমাদের সামনে আসে সেই ভিডিওগুলোকে ততটাও বিশ্বাস করিনি খুব সহজে। আমরা বিশ্বাস করি অনেকে, আচ্ছা ফেসবুকে এটা আমরা দেখলাম, এটা কি সত্যি? এটা কত শতাংশ লোক যাচাই করছে? আপনার আমার মতো 10-15% মানুষ সেটাকে যাচাই করছে, আর কিছু অংশের মানুষ সন্দেহের তালিকায় রেখেছেন, আর অধিকাংশ মানুষ সেটাই সঠিক বা সেটাই সত্যি বলে মেনে নেওয়া হচ্ছে। কিন্তু আদতে সেটা সত্য মিথ্যা সেটা যাচাই করার আগেই আমরা সেটাকে সহজেই মেনে নিচ্ছি যে এটাই হয়েছিল, হয়তো অমুক তমুককে মেরেছে, আচ্ছা এই ফেসবুকে যখন বলা হচ্ছে তো এটা তো সত্যিই হবে, হয়তো মেরেছে। সহজেই বিশ্বাস করে নেওয়ার সংখ্যাটা এতটাই বেশি, যেটা আমাদের বর্তমান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমাজ মাধ্যম পারছে একটা দেশকে ধ্বংসলীলায় পরিণত করতে, এই সমাজ মাধ্যম পারছে একটা সুস্থ গণতান্ত্রিক দেশকে নিমেষে ধুলোয় মিশিয়ে দিতে। সমাজ মাধ্যম, আগে বলা হতো সংবাদ মাধ্যমের একটা শক্তি আছে, এখন সংবাদ মাধ্যমের চেয়েও ফাস্ট দ্রুত গতিতে চলছে সমাজ মাধ্যম। সেই সমাজ মাধ্যমের যে শক্তি কতটা, আজকের শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল তাদের সরকারের পতন থেকে একটা খুব বড় শিক্ষা, খুব বড় শিক্ষা। এবং এই শিক্ষা থেকে আদৌ কি হুঁশ ফিরবে সরকারে? এই শিক্ষা থেকে আদৌ কি সরকার কড়া হাতে দমন করবে এইগুলো, সেটা আমাদেরকে নজর রাখতে হবে। আর নেপালে কোন কোন ঘটনা ঘটছে যাবতীয় যা পূর্ণাঙ্গ বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। এবার আমরা আসছি ভারতের খবরে। ভারতে নয়া উপরাষ্ট্রপতি হলো, নয়া উপরাষ্ট্রপতি আমরা পেলাম এনডিএ
থেকে যাকে প্রার্থী করা হয়েছিল, সেই ব্যক্তি এনডিএ থেকে যাকে প্রার্থী করা হয়েছিল সেই রাধাকৃষ্ণন, তাকে সিপি রাধাকৃষ্ণন তাকে উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হলো। এবং সেই উপরাষ্ট্রপতি তার সঙ্গে তাকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী। ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তাকে সংবর্ধনা জানালেন, তাকে অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তাকে ধনকরের জায়গায় তিনি স্থান পেলেন। আমরা সকলেই জানি জগদীপ ধনকর তিনি পদত্যাগ করেন। পদত্যাগ করার খুব দ্রুত এই নির্বাচন প্রক্রিয়া চলে, এবং সেই দ্রুত প্রক্রিয়া চলার পরে আজকের আপনারা যে ছবি দেখছেন সেখানে বাঁদিকে রয়েছেন এই রাধাকৃষ্ণ, এই ভারতের নয়া উপরাষ্ট্রপতি। তিনি ইউপিএ প্রার্থী যিনি রয়েছেন, ইন্ডিয়া জোটের প্রার্থী রয়েছেন, সেই প্রার্থীকে একটা বড় মার্জিনে হারিয়ে তিনি উপরাষ্ট্রপতি হয়েছেন। উপরাষ্ট্রপতি হলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, এবং সিপি যে রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। সংসদের দুই কক্ষেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পূর্ণ সংখ্যাগরিষ্ঠ থাকায় এই নির্বাচনে রাধাকৃষ্ণনের জয় প্রত্যাশিত ছিলই, কিন্তু কৌতূহল ছিল ভোটের অঙ্ক নিয়ে। শাসক জোট শুধু নিজের ভোট অটুট রাখবে নাকি অতিরিক্ত ভোটও জোগাড় করবে, তা নিয়ে বড় কৌতূহল ছিল নানা মহলে। বিরোধী জোট ইন্ডিয়া নিজেদের সব ভোট ধরে রাখতে পারবে কি না সেদিকেও বিভিন্ন শিবিরের নজর ছিল। ফলাফল বলছে ইন্ডিয়া প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে 152 ভোটে হারিয়ে ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণ পেয়েছেন 452টি ভোট, সুদর্শন পেয়েছেন 300টি ভোট। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার শুধু সাংসদদের রয়েছে। লোকসভায় 543 এবং রাজ্যসভায় 245 আসন মিলিয়ে ভারতের সংসদে মোট আসন সংখ্যা 788, কিন্তু রাজ্যসভায় 6টি এবং লোকসভায় 1টি আসন শূন্য রয়েছে। তাই মোট 781 জন সাংসদকে নিয়ে নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ গঠন করা হয়। নবীন পট্টনায়কের দল বিজেডি এবং কে চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএস এই নির্বাচনে অংশ নেবে না বলে আগেভাগেই জানিয়ে দিয়েছিল। ফলে 770টির বেশি ভোট পড়া সম্ভব নয়, তা তখনই অঙ্ক স্পষ্ট হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে কোনো প্রার্থী 386টির বেশি পেলেই যে উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতে যাবেন তা নিশ্চিত হয়ে গিয়েছিল। পরে জানা যায় পাঞ্জাবে বন্যার কারণে শিরোমণি আকালি দলের একমাত্র সাংসদ হরসিমরত কৌর বদলও উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাবেন না। সংসদের দুই কক্ষ মিলিয়ে যে 7 নির্দল সাংসদ রয়েছেন তারা কি করবেন তা স্পষ্ট ছিল না। ফলে জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যা আরও নিচে নামার সম্ভাবনাও ছিল। শেষ পর্যন্ত ভেঙে ভোট পড়ল 767টি, অর্থাৎ জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যা দাঁড়িয়েছিল 384টি। এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন
তার চেয়ে বেশ কিছুটা বেশি ভোট পেয়েই জিতলেন। যদিও 2022 সালে জগদীপ ধনকর যে ব্যবধানে জয়ী হয়েছিলেন, এবার এনডিএ জয়ের ব্যবধান তার থেকে অনেকটাই কমে গিয়েছে। লোকসভার এনডিএ জনসংখ্যা 200, লোকসভায় এনডিএর আসন সংখ্যা 293 আর রাজ্যসভায় 132, অর্থাৎ দুয়ে মিলে হয় 425। তাই এনডিএ প্রার্থী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল রাধাকৃষ্ণনের জয় নিয়ে কোনো মহলেই সংশয় ছিল না। তার উপরে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ঘোষণা করেছিলেন যে তার দল ওয়াইএসআর কংগ্রেস সমর্থন করবে এনডিএ প্রার্থীকে। আম আদমি পার্টির বিক্ষুব্ধ সাংসদ সাথী মালিয়ালাও এনডিএ প্রার্থীকে সমর্থন করতে পারেন বলে জল্পনা চলছিল। ফলে এনডিএর হাতে খাতা কলমে যে সংখ্যা রয়েছে, রাধাকৃষ্ণন তার থেকে বেশি ভোট পাবে বলেই আভাস পাওয়া গিয়েছিল। মঙ্গলবার ভোট গ্রহণ শেষে হওয়ার 14 মিনিটের মধ্যেই বিরোধী ঐক্যের প্রশংসা করে সমাজ মাধ্যমে পোস্ট করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি লেখেন, বিরোধী শিবিরে ঐক্যবদ্ধ ছিল। বিরোধী দলগুলি 315 জন সাংসদদের সকলেই ভোট দিতে এসেছিলেন। এই 100% ভোট পড়া নজিরবিহীন। জয়রামের দেওয়া এই হিসাব অবশ্য ইন্ডিয়ার হাতে থাকা সাংসদদের সঙ্গে পুরোপুরি মেলেনি। লোকসভায় 234 এবং রাজ্যসভা 77 মিলিয়ে ইন্ডিয়ার সকল শরিকদের সম্মিলিত সাংসদ সংখ্যা 311। আর অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির এবং আসাউদ্দিন ওয়েসির যেহেতু ইন্ডিয়া প্রার্থী সুদর্শনকে সমর্থন করবে ঘোষণা করেছিল, তাই সেই সংখ্যা বেড়ে 324-এ পৌঁছানোর কথা ছিল। জয়রাম 324 বা 311 কোনোটিই লেখেননি। সমাজ মাধ্যমে তিনি লেখেন 315 সাংসদদের উপস্থিতির কথা এবং তাকেই 100% বিরোধী ঐক্য বলে দাবি করেছেন জয়রাম। শেষ পর্যন্ত তিনি অবশ্যই ইন্ডিয়া প্রার্থী। সুদর্শন 300টি বৈধ ভোট পেয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে 21শে জুলাই বাদল অধিবেশনের প্রথম দিনে হঠাৎই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনকর। তার উত্তরসূরি নির্বাচনের জন্য মঙ্গলবার ভোটাভুটি হলো। জয়ী রাধাকৃষ্ণন আগামী 5 বছর ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আর নেপাল যেহেতু আমাদের একেবারে বর্ডার এলাকায় উত্তরবঙ্গে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রের দিকেই তাকিয়ে রয়েছেন। কেন্দ্রের দিকেই, কেন্দ্র কি করে তার দিকেই তাকিয়ে রয়েছেন। কেন্দ্রে সীমা সুরক্ষা বল তাদের সঙ্গে বৈঠক করছেন। উত্তরবঙ্গে আইজি ছুটলেন। উত্তপ্ত নেপাল উত্তরবঙ্গ সফরে গিয়েই তাই সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তার নির্দেশে তড়িঘড়ি উত্তরবঙ্গের আইজি সীমা সুরক্ষা বলের সঙ্গে বৈঠক করছেন।
এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তার নির্দেশে তড়িঘড়ি এসএসবি আধিকারিকদের সঙ্গে সীমান্তের নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করতে গেলেন রাজ্যের পুলিশ আধিকারিকরা। প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার রাতে ইন্দো নেপাল সীমান্তে এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের কমান্ডার যোগেশ কুমার সিং এর সঙ্গে সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বসেছিলেন উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব। দার্জিলিং এর পুলিশ সুপার প্রবীণ প্রকাশ সীমান্তে নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপের বিষয়ে আলোচনা করেছেন। তারা মঙ্গলবার 3 দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পরেই পুলিশ আধিকারিকদের কাছ থেকে ইন্দো নেপাল সীমান্তের নিরাপত্তা নিয়ে খোঁজ খবর নেন মমতা। তার কিছুক্ষণ পর জানা যায় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গের আইজি ইন্দো নেপাল সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত পরিদর্শনে যাচ্ছেন। সেই সঙ্গে এসএসবির আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন। নৌকাঘাট মোড় থেকে খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কিতে যান আইজি। জানা যাচ্ছে ওই বৈঠকের পরে সীমান্ত এবং সংলগ্ন এলাকায় সমস্ত থানাতে সতর্ক করা হয়েছে, সক্রিয় হতে বলা হয়েছে গোয়েন্দা বিভাগকেও। নেপালের দিক থেকে যে কোনো রকম কোনো তথ্য যাতে দ্রুত মেলে সেই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মেচি নদী এলাকাটির নিরাপত্তার জন্য অতিরিক্ত এসএসবি জওয়ানে মোতায়েন করেছে। নেপালের আন্দোলনকে হাতিয়ার করে যাতে দেশবিরোধী কোনো ঘটনা না ঘটে কিংবা কোনো অনুপ্রবেশকারী ভারতে ঢুকতে না পারে সেখানে দিকে লক্ষ্য রাখা হচ্ছে। এসএসবি সহযোগিতায় অতিরিক্ত পুলিশ বাহিনী আনা হচ্ছে। সীমান্ত সংলগ্ন প্রত্যেক থানার অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন রাখা হবে। আইজি বলেছেন, এখনো পর্যন্ত ভারতের দিকে কোনো অশান্তির খবর নেই। আমরা সতর্ক রয়েছি। এসএসবির সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করে এবং যোগাযোগ রেখে কাজ করা হবে। সীমান্ত সংলগ্ন সমস্ত থানাকে সতর্ক রাখা হয়েছে। আমরা গোয়েন্দা বিভাগকেও সতর্ক করেছি। নেপালের কাস্টমস এবং অভিবাসন কার্যালয়ে আক্রমণ করেছেন আন্দোলনকারীরা, সে কারণে সামরিকভাবে সীমান্ত দিয়ে পারাপার বন্ধ রয়েছে। পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে বলে খবর। এবং এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কেন্দ্রের অনুমতি ছাড়া আলটাগড়া কোনো রকম কোনো পদক্ষেপ বা কোনো রকম কোনো মন্তব্য করতে চাইছে না। কেন্দ্রের দিকেই তাকিয়ে আছে। কেন্দ্র যে ব্যবস্থা নেবে সেইটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবেন, এমনটাই সূত্র। গণবিদ্রোহের জেরে পুড়ছে নেপাল। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কেপি শর্মা ওলি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, প্রতিবেশী দেশ নেপালকে তিনি ভালোবাসেন, কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। এ নিয়ে সরকার কিছু বললে তবেই তিনি বলতে পারেন। প্রসঙ্গত, গত বছরে আগস্টে বাংলাদেশ যখন গণ আন্দোলন হয় তখন তার জেরে সে দেশে ছেড়ে ভারতে আশ্রয় নেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনও মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ নিয়ে কেন্দ্র যা বলবে তাই করবে রাজ্য। নেপাল প্রসঙ্গেও কিন্তু যেটা বলেছিলেন যে যেটা কেন্দ্র করবে সেটাই সেই নির্দেশই পালন করবে রাজ্য। তারপরেও 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন যে মানবিকতার খাতিরে কেউ যদি তার রাজ্যে আসে তাহলে তিনি আশ্রয় দেবেন মানবিকতার খাতিরে। এরপরে নেপালের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু বলছেন না। নেপালের প্রসঙ্গে বলছেন যে না, আমি কিছু বলবো না, এখন কেন্দ্র যেটা বলবে সেটাই ফাইনাল। এমনিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে চাপানুতোর থাকলেও বৈদেশিক বিষয়ে তিনি যে কেন্দ্রের অনুমতি ছাড়া মন্তব্য করবেন না, তিনি এবার কিন্তু চাপে পড়ে বাপ বললেন। মঙ্গলবার কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে প্রশাসনিক বৈঠক রয়েছে তার। যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে মমতা বলেন তিনি নেপালের পরিস্থিতি নিয়ে মন্তব্য করবেন না। তার কথায়, নেপাল আমার দেশ নয়, বিদেশি রাষ্ট্র নিয়ে মন্তব্য করতে তিনি পারেন না। প্রতিবেশী দেশ বলে আমরা তাকে ভালোবাসি। এখনো ভারত সরকার আমাদের কিছু বললে তবে কিছু তিনি বলতে পারবেন, এমনটাই জানালেন মমতা। তিনি আরও জানান, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার তরফে নেপালের পরিস্থিতি নিয়ে কোনো রকম কোনো ইনস্ট্রাকশন দেয়নি। এরপরেই তিনি আরও জানান, শিলিগুড়ি কালিম্পংয়ে নেপালের সঙ্গে বিস্তীর্ণ সীমান্ত রয়েছে, সেখানে শান্তি বজায় রাখতে অনুরোধ করছেন তিনি। তার কথায়, যেহেতু আমাদের ব্যাপার নয় নেপালের পরিস্থিতিটি, তারা তাদেরটা ঠিক করুক, আমাদের হস্তক্ষেপ করা উচিত নয়।
কেউ যাতে সমস্যায় জড়িয়ে না পড়েন সেই অনুরোধ করছেন মমতা। মমতা এরপর প্রতিবেশী রাষ্ট্রে শান্তিও কামনা করেছেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি প্রতিবেশী দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব, শান্তি থাক, সকলে ভালো থাক, এমনটাই বলেছেন মমতা। এর আগে গত আগস্ট মাসে বাংলাদেশে, এর আগের বছরে আগস্ট মাসে অর্থাৎ 2024-এ পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল? শান্ত থাকুন, উস্কানিতে কথা ছড়াবেন না। সে সঙ্গে তিনি আরও বলেছিলেন, দেশে যে সরকার আছে তাদের উপর ছেড়ে দিন, আপনারা নিজের এমন কোনো মন্তব্য করবেন না যাতে কোনো হিংসা বা প্রতিরোধ শুরু হতে পারে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলা বা ভারতের শান্তি নষ্ট হয়। এটা আমার সবার কাছে অনুরোধ। বিশেষ করে বিজেপি নেতাদের বলছি, আপনারা ইতিমধ্যে নানা কিছু পোস্ট করেছেন, যে পোস্টগুলো করা উচিত নয় বলেই আমি মনে করছি। আমি আমাদের নেতাদেরও বলছি, কেউ কোনো পোস্ট করবেন না। সূত্রের খবর ছিল, রাজ্যের মন্ত্রিসভার বৈঠকেও তিনি সেই নির্দেশ দিয়েছিলেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্ত্রীদের কোনো রকম মন্তব্য করতে বারণ করেছিলেন তিনি। এবার নেপালের গণবিদ্রোহের সময় একই অবস্থান নিলেন তিনি। সম্প্রতি সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছিলেন নেপাল সরকার। তা ঘিরেই বিতর্কের সূত্রপাত। দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভের আগুনে ঘি ঢালা হয়েছে ওলির সরকারে। প্রতিবাদে পথে নেমে দেশের ছাত্র যুবরা। তাদের বিক্ষোভে সোমবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী কাঠমান্ডু। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ। তাতে মৃত্যু হয় অন্তত 19 জন বিক্ষোভকারীর। এরপর বিক্ষোভের ঝাঁজ আরও বেড়ে যায়। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন ওলি। তো এইসবের মধ্যে আমাদের প্রতিবেশী দেশ, বিভিন্ন দেশ, সেই দেশে এখন আগুন জ্বলছে, সেই দেশে এখন অভিভাবকহীন হয়ে পড়েছে, সেই দেশ এখন গণবিক্ষোভ চলছে, সেই দেশ কেউ কেউ বলছেন তারা নতুনভাবে স্বাধীনতা ফিরে পাচ্ছেন। আদেও ওলি দেশ ছেড়ে কোথায় যাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী, সেটা দেখতে হবে। আর যদি তিনি থাকেন, তাকে কতক্ষণ সেখানকার সেনা সুরক্ষা দিয়ে রাখবে, সেটাও দেখতে হবে। সুতরাং আস্তে আস্তে যেন একটা কালো মেঘে ছেয়ে যাচ্ছে ভারত প্রতিবেশী দেশগুলিতে। ভারত প্রতিবেশী দেশগুলিতে যেন একটা চারিদিক দিয়ে অন্ধকার নেমে এসছে। এই অন্ধকারের মধ্যে টিম টিম করে কিছু কিছু দেশ জ্বলছে। আর্থিক সংকটে ভুগছে কিছু দেশ। তার মধ্যে রয়েছে যারা সেই দেশগুলোকে আলোকিত করে রয়েছে, যারা তারা ভারত, চীন এবং তার প্রতিবেশী রাজ্যগুলি বেশ কিছু। কিন্তু পাকিস্তানও যেভাবে প্রায়শই ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়, পাকিস্তানে কবে এইরকম পরিস্থিতি তৈরি হতে পারে? এইরকম পরিস্থিতি তৈরি হতে পারে অনেক দেশে। তার আগে ভারতের নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন, যারা পরিচালনা করছেন সেই কেন্দ্র সরকার, তারা কি স্ট্র্যাটেজিক নিচ্ছে সেটাও লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি এটাও লক্ষ্য রাখতে হবে যে ভারতে সমাজ মাধ্যমে যেভাবে কুৎসা, অপপ্রচার, নানান ঘটনা ঘটে চলেছে, সেগুলো রদ করার জন্য এই সামাজিক মাধ্যমে যে পোস্টের নিয়ম রয়েছে, সেই পোস্টের নিয়মে বদল আনতে হবে। যে কোনো ভিডিও আমি পোস্ট করতে পারবো না। আর আমি একটা অ্যাকাউন্ট খুললে সেখানে আমার অ্যাকাউন্ট খোলা মাত্রই আমার আইডেন্টিটি দেওয়ার প্রয়োজন আছে, এমনটা করতে হবে সামাজিক মাধ্যমগুলোতে।
সামাজিক মাধ্যমগুলোকে আরো কড়া হতে হবে, আরো কড়া নিয়ম আনতে হবে। যাই তাই প্রচার করা যাবে না, যে কোনোভাবে ব্যবহার করা যাবে না। আর যদি করো তো সাইবার সেল অ্যাক্টে ধারা, আপনাদের সাইবার সেল অ্যাক্টে ধারা খুব কড়া নয়, কিন্তু সেই ধারাকে আরো কড়া করতে হবে, শাস্তির খাড়া আরো বড় করতে হবে। আপনার অনলাইনে প্রতারণা হলে সাইবার সেলে অভিযোগ জানাচ্ছেন, সুরাহা পাচ্ছেন না, আইনটাই তো কড়া না, কড়া আইন আনতে হবে। এবং যে সমাজ মাধ্যম আমরা ব্যবহার করছি, সেই সমাজ মাধ্যম ব্যবহার করার মতো যোগ্যতা আছে এরকম ব্যক্তিদের ব্যবহার করতে দিতে হবে। অর্থাৎ পাড়ার হুনুমুনুরাও তারা এই সমাজ মাধ্যম ব্যবহার করলে সেটাকে ভালো পথে তারা পরিচালনা করবে না খারাপ পথে পরিচালনা করবে, সেটা তাদের প্রতিবেশীরাই ভালো বলতে পারবে, তাদের বেশভূষাই ভালো বলতে পারবে, তাদের আচার আচরণ ভালো বলতে পারবে। একটা ছুরি, সেটাকে আনাজ কাটার কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার হয় সেই ছুরিটি। আবার সেই ছুরি কারো হত্যার কাজেও ব্যবহার হয়। তাহলে ছুরিটি যে ব্যক্তির হাতে যেমন ভাবে পড়বে, সেই ছুরিটি তেমন ভাবে ব্যবহার হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, সমাজ মাধ্যম ভালো ব্যক্তির হাতে পড়লে, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের হাতে পড়লে, শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তির হাতে পড়লে সেটা ভালো জায়গায় ব্যবহার হতে পারে। আর যদি আতঙ্কবাদী, যদি দেশবিরোধী, যদি মাওবাদী, যদি মানে মন্দ ব্যক্তি তাদের হাতে পড়ে, সেটা কিভাবে ব্যবহার হবে আপনারাই বা আমার চেয়ে ভালো বুঝতে পারছেন। সুতরাং একটা জিনিস, একটা মাধ্যম রয়েছে, একটা মাধ্যম থাকবে, কিন্তু সেটা খারাপ ব্যবহার ভালো ব্যবহার দুটো দিক রয়েছে। আমরা মোবাইল ফোনের খারাপ বিষয়টা জানি, আমাদের শরীর স্বাস্থ্য ক্ষতি হয়, ফ্রিকোয়েন্সি যা রয়েছে, কিন্তু আমরা মোবাইল ছাড়া থাকতে পারবো না। মোবাইল আমাদের জীবনের একটা অত্যন্ত প্রাসঙ্গিক সঙ্গী হয়ে গেছে। মোবাইল ছাড়া একদিন আপনি আমি থাকতে পারবো না, মোবাইল নিয়ে থাকতেই হবে। মোবাইল প্রথম এবং শেষ সঙ্গী, তাতে খাওয়া হোক আর না হোক। আটা শেষ হয়ে গেলেও বাড়িতে প্রবলেম নেই, ময়দা শেষ হয়ে গেলেও বাড়িতে প্রবলেম নেই, চাল শেষ হয়ে গেলেও বাড়িতে প্রবলেম নেই, খাবার না থাকলেও প্রবলেম নেই, গ্যাস শেষ হয়ে গেলেও বাড়িতে প্রবলেম নেই। কিন্তু কোনো বাড়ি দেখেছেন ডেটা শেষ হয়ে গেছে? ডেটা শেষ হয়ে গেলে সেই ডেটা ভরার জন্য যদি অল্প বয়সী ছেলেমেয়েরা ব্যবহার করে, সেই ডেটা সেটা পুনরায় রিচার্জ করে নিচ্ছে, ডেটা ভরে নিচ্ছে, নিয়ে আবার ব্যবহার করছে। কিন্তু সেই ডেটাই আমাদের পিঠ পিছে কাল ঘটাচ্ছে। আমরা ভালো মন্দ যাচাই না করে একটা জিনিসকে বিশ্বাস করতে শুরু করেছি, সেটা আগামী দিনে আমি বলতে পারবো না কতটা কড়া করতে চলেছে কেন্দ্র সরকার এই সামাজিক মাধ্যম ব্যবহারে। আর সেটা তো উচিত সামাজিক মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে কড়া নিয়ম আনতে হবে। অর্থাৎ আমি অরূপ, আমি একটা সমাজ মাধ্যম ব্যবহার করছি, আমার আইডেন্টিটি যে আমি অরূপ কিনা সেটাকে আমি আপলোড করে দেবো, সেটা সেই সমাজ মাধ্যম আইডেন্টিফাইড করবে যে আমি প্রকৃত অরূপ, আমি অন্য কোনো নাম ব্যবহার করছি কিনা, আমি যে তথ্যটি দিচ্ছি সেটা সঠিক কিনা, আমি যে ভিডিওটা পোস্ট করছি সেটা সঠিক কিনা। অর্থাৎ আমার নামে তাহলে অভিযোগ জানানো সম্ভব হবে, আমার বিরুদ্ধে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। বর্তমানে থাকলেও আপনি রাম হয়ে শ্যাম নামে অ্যাকাউন্ট খুলতেই পারেন, আপনার আইডেন্টিফিকেশন সেরকম ভাবে লাগছে না, সেটা তো করা করতে হবে বস।
না হলে কি করে চলবে? না হলে নেপালের পরে কবে না কবে আমরাই এমন পরিস্থিতিতে পরিণত হতে পারি। তেমনটা যেন না হয়, সকলে সেই কামনা করব। আর আজকের পর্দাফাশ অনুষ্ঠান এখানেই শেষ করব। পরবর্তী পর্দাফাশ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন নিউজ ওয়াচের পর্দায়, থাকুন খবরে।